কাল যে রাজা আজ সে ফকির, রাজনৈতিক মাইক থেকে শুরু করে ফরেন্সিক মাইক পর্যন্ত কেমন কাটছে একজন রেড কার্পেট রাজনীতিবিদের দিনকাল। শেষ পর্যন্ত কি জেল যাত্রা হবে? সমস্তটা জানতে গেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2026-এর নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একটা উস্কানিমূলক মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের হয়। কী সেই মন্তব্য একবার দেখে নিই। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, নির্বাচনী বক্তব্যে নেতাদের কি আরও সংযত হওয়া উচিত নয়? আপনাদের কি মন্তব্য জানাবেন। এবার একটু জেনে নেব এই অভিষেক ব্যানার্জির উত্থান নিয়ে। 2011-তে মমতা ব্যানার্জি যখন বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় আসেন, তখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জির সম্পর্কে আমরা কেউই জানতাম না। আমি তো জানতাম না, আপনারা জানলে জানাবেন। 2011-তে ক্ষমতায় আসার পর 2014-তে প্রিন্স অফ বেঙ্গলের উদয়মান হয়, হঠাৎ করে উদয়মান হয়। অভিষেক ব্যানার্জি হঠাৎ করে উদয়মান হয়ে দীর্ঘদিনের গ্রাসরুট লেভেলে যে নেতাদের সঙ্গে মমতা ব্যানার্জি হাতে হাত মিলিয়ে লড়ে বামেদের দুর্গ ভেদ করে পশ্চিমবঙ্গে টিএমসি রাজ কায়েম করে, ঠিক এই জায়গাতে অভিষেক ব্যানার্জি 2014-তে হঠাৎ করে উদয়মান হয়েছে কার জন্যে? পিসির দৌলতে। এটা আমরা জানি খুব ভালো করে, ভাইপো নামে পরিচিত, বা ভাইপো বললে আজকাল কাকে ইন্ডিকেট করা হয় বা কাকে চিনি আমরা, সে সবাই ইতিমধ্যে জানি। হ্যাঁ, 2014-তে এই হঠাৎ করে উদয়মান হওয়ার পরে তার যে ঠাটবাট, তার যে রুতবা, আমরা দেখেছি তার যে কোনো জনসভায় শয়ে শয়ে পুলিশ, শয়ে শয়ে গাড়ি। ইভেন আমরা এটাও দেখেছি যে কেন্দ্রের কোনো রাজনীতিবিদ বা কেন্দ্রের কোনো হেভিওয়েট রাজনীতিবিদের বা বড় বড় মন্ত্রীদেরও এত কনভয় বা এত পুলিশ একসঙ্গে থাকে না, বাট যেটা অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকতো। এই রুতবা, এই সমস্ত কিছু কিভাবে এসছে? পিসির দৌলতে এসছে। পিসির দৌলতে আসার পরে হঠাৎ করে রাজা হয়ে যে পশ্চিমবঙ্গবাসীকে যে প্রজা ভেবে যা বলতে ইচ্ছা হয় সেটা বলবে মুখে, আর পশ্চিমবঙ্গবাসী পরপর সেটা বছরের পর বছর শুনে গেছে। ঠিক এই জায়গায় বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, অভিষেক ব্যানার্জির কোনো ছাত্র রাজনৈতিক ইতিহাস আপনারা কি জানেন? আমার তো জানা নেই, আপনারা জানলে জানাবেন। যে ব্যক্তি কোনো রাজনৈতিক কেরিয়ার নেই বা হঠাৎ করে উদয়মান হয়েছে, ছাত্র রাজনীতি নেই, কিচ্ছু নেই, বা কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির কথা বলি, তাহলে একটা জিনিস জানতে হবে, মমতা ব্যানার্জি একজন লড়াকু নেত্রী আছেন। এই মমতা ব্যানার্জি দীর্ঘদিন রক্তক্ষরণ দেখেছে, দীর্ঘদিন লড়াই করে এই জায়গায় এসছে। ঠিক সেই প্ল্যাটফর্মে, সেই মঞ্চে হঠাৎ করে কেউ রাজা হয়ে পশ্চিমবঙ্গবাসীকে যে প্রজা ভেবে যে সমস্ত ভাষণ উনি দিয়েছেন ইতিমধ্যে, সে সমস্ত কিছু আমরা আগেও দেখেছি, আজও দেখেছি। এবং ঠিক এই জায়গাতেই আজকে যে অভিযোগ দায়ের হয়েছে বা এই অভিযোগের ভিত্তিতে কি হতে চলেছে, কি অভিযোগ হয়েছে, সেটা নিয়ে এখন আরেকটু বুঝে। আরামবাগে গাড়ির বোনাটের উপর দাঁড়িয়ে যে মন্তব্য করেছিলেন যে 4 মে ফল ঘোষণার 12টার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো, মানে এই যে ডিজে কনসেপ্ট বা ডিজে বাজাবো, উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছে বা এর অন্তর্নিহিত অর্থ বা এর নেপথ্যে কি হতে পারে, সেটা কি আদৌ উনি আজ করেছেন? ঠিক এই জায়গায় আমরা
বলতে চেয়েছিলাম যে একটা রাজনীতিবিদ যখন একটা পাবলিক ফিগার, একটা পলিটিশিয়ান জনসম্মুখে কিছু বলেন, তার ইফেক্টটা কত দূর হয় বা কীভাবে হতে পারে, প্রভাবটা কী পড়তে পারে, সেটা তাকে কি সংযত থাকা উচিত নয়? আমরা এর প্রতিবাদ জানাচ্ছি দৃঢ়ভাবে। 4 মে ফল ঘোষণার ঠিক পরের দিন 5 মে সমাজকর্মী রাজীব সরকার একটা অভিযোগ দায়ের করেন বাগুইআটি পুলিশ স্টেশনে। অভিযোগ দায়ের করার ঠিক পরে 15 মে 2026 বিধাননগর পুলিশ স্টেশন, সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটা এফআইআর দায়ের করা হয়। কি অভিযোগ করা হয়? বলা হয়েছে নির্বাচনী সভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্য জনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। বিরোধী দলের কর্মচারীদের উদ্দেশ্যে হুমকিসূচক ভাষা ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের বিরুদ্ধে হুমকিসূচক ভাষা ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার কত ধারার মামলা নথিভুক্ত হয় একটু জেনে নিই। এখানে দেখানো হয়েছে 192, 196, 351, 356 1C এই সমস্ত ধারায় অভিযুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে বা উভয় হতে পারে। আচ্ছা, আমরা একটু জেনে নিই ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় বিচার ব্যবস্থা ঠিক কীভাবে চলে। কোনো অভিযোগকারী বা অভিযোগকারিনীর বিরুদ্ধে অভিযোগ করার পরে যে তার সাজা ঘোষণা হয়ে যায় এমনটা ঠিক নয়। অভিযোগ প্রমাণিত হতে হবে। অভিযোগ প্রমাণিত হতে কি লাগবে? তথ্য বা প্রমাণ সমস্ত কিছু দরকার হয়। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বারবার মানে ওই আসন্ন মেঘ দেখে বারবার আদালতে গিয়েছেন রক্ষা কবচ চেয়ে, বা যে বারবার তাকে ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য সিআইডি আদালত থেকে পারমিশন নিয়ে এসছে, সেই ভয়েস স্যাম্পল টেস্টে যাওয়ার জন্য অভিষেক ব্যানার্জি বারবার সেখান থেকে বিরত থেকেছেন বা ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য সহযোগিতা করেননি। গত 21 মে 2026 কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জিকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়, কিন্তু ঠিক সেই সঙ্গে অভিষেক ব্যানার্জিকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয়। 10 জুলাই 2026 কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভরদ্বাজ মহাশয় অসন্তোষ প্রকাশ করেন এবং একই সঙ্গে জানান যে এরকম চলতে থাকলে অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহার করে নেওয়া হবে। একই সঙ্গে 10 জুলাই বিচারপতি সৌগত ভরদ্বাজ মহাশয় নির্দেশ দেন 15 জুলাই ভয়েস স্যাম্পল দিতে হবে। ঠিক এই জায়গায় 15 জুলাই ভয়েস স্যাম্পল কালেক্ট করে সিআইডি। সেদিন অভিষেক ব্যানার্জি টোটাল আদালতে ছিল 98 মিনিটস, 98 মিনিটস। তার মধ্যে 5 মিনিটের একটা ভয়েস স্যাম্পল কালেক্ট করা হয়। একটা স্ক্রিপ্ট খুব জোরে এবং একটা স্ক্রিপ্ট খুব আস্তে। ঠিক এক্ষেত্রে বলি জোরে এবং আস্তে বলার কারণ বিভিন্ন এই জায়গায় সিআইডি বা তদন্তকারী সংস্থা তাকে একটা স্ক্রিপ্ট দেয়। স্ক্রিপ্ট দেওয়ার পর সেই স্ক্রিপ্টটা জোরে বা আস্তে পড়তে বলা হয়। এবার এই সেম স্ক্রিপ্ট আগে যে ডিজে মন্তব্য করেছিল সেম স্ক্রিপ্ট এখানে দেওয়া হয় না, তার বিভিন্ন ওয়ার্ডস তুলে, এটা আপনাদের জানতে হবে, বিভিন্ন ওয়ার্ডস তুলে এই জায়গায় নতুন করে একটা স্ক্রিপ্ট তৈরি করে তদন্তকারী সংস্থা অভিযুক্তকে দিয়ে ভয়েস স্যাম্পল টেস্ট করানো হয়। এই ভয়েস স্যাম্পল টেস্ট হয়ে যাওয়ার পর এখন এই ভয়েস স্যাম্পল ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হবে। সেখানে অভিষেক ব্যানার্জি অভিযুক্ত প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা ঘোষণা হবে। এবং এই জায়গায় একটা কথা আপনাদের জানতে হবে বা বলে রাখি, একটা কথা, একটা মন্তব্য, এটা আমার ব্যক্তিগত মন্তব্য, যে এখনও পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থা রাজ্যে কোনো অভিযুক্তর বিরুদ্ধে এখনও ফাইনাল চার্জশিট দেওয়া হয়নি। এর আগে আমরা বিভিন্ন কেস দেখেছি, বিভিন্ন রকমের কেসে অভিযুক্ত হতে দেখেছি, বাট এখনও ফাইনাল চার্জশিট ইডি, সিবিআই বা সিআইডি, এখন আমরা সিআইডিকে দেখছি। আগে দেখতাম ইডি বা সিবিআই, এখন আমরা সিআইডিকে দেখছি ফুল ফর্মে। এই যে সিআইডি এদেরকে বা এই যে অভিযুক্ত হওয়ার পর যে ফাইনাল চার্জশিট দেবে তার উপর ডিপেন্ড করে হবে এরপরে সাজা ঘোষণা। এই ফাইনাল চার্জশিটের জন্য আমরা অপেক্ষা করব। এই কেস এর পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়ায় বা এর ফাইনালি কোথায় গিয়ে পৌঁছায় বা কি হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।